দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। বিএনপির বর্ধিত সভা ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস, প্রতিহিংসা নয় ভালোবেসে দেশ গড়ার আহ্বান খালেদা জিয়ার। বহুল আলোচিত তরুণদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ আগামীকাল, সম্ভাব্য নাম জাতীয় নাগরিক পার্টি। জুলাই আন্দোলনে নিহত ও আহতদের জন্য আর্থিক সহায়তা ঘোষণা, ৩০ লাখ টাকা পাবে শহীদ পরিবার। দেশের প্রয়োজনে সেনা সদস্যদের সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে হবে, বাহিনী প্রধানের নির্দেশনা। এবারে পুরো আয়োজন। বাংলাদেশকে সত্যিকার অর্থে বাসযোগ্য দেশ হিসেবে গড়ে তুলতে সবাইকেই এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অভিযোগ, সংস্কার ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ধূম্রজাল তৈরি করা হচ্ছে। এসব থেকে সরে এসে অন্তর্বর্তীকালীন সরকারকে নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার বিএনপির বর্ধিত সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে তারা এসব কথা বলেছেন। বিএনপির বর্ধিত সভা, তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায়ের প্রায় ৪,০০০ নেতার সমাগমে মুখর সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠ। শোক প্রস্তাবের মধ্য দিয়ে বর্ধিত সভার আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রধান অতিথি হিসেবে ভিডিও বার্তায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। প্রতিহিংসা প্রতিশোধ নয়, পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের মাধ্যমে আমরা সকলে মিলে আমাদের প্রিয় মাতৃভূমিকে, বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি বাসযোগ্য, উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি। ভার্চুয়ালি যুক্ত হয়ে বর্ধিত সভার সভাপতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সংস্কার ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ধূম্রজাল সৃষ্টি করা হচ্ছে। সরকার যেখানে বাজার পরিস্থিতি কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারছে না, সেখানে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের নামে কেন দেশের পরিস্থিতি আরও ঘোলাটে করতে চাইছে, এটি জনগণের কাছে বোধগম্য নয়। অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ ভূমিকায় থাকার কথাও বলেন তারেক রহমান। দেশে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নিরপেক্ষতাই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় পুঁজি। কিন্তু সরকারের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই জনমনে সন্দেহ, সংশয় সৃষ্টি হয়েছে। চলমান পরিস্থিতিতে সর্বোচ্চ সতর্ক থেকে কথাবার্তা বলা ও সাংগঠনিক বিবেচনায় নেতাকর্মীদের বেশ কিছু বার্তাও দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ব্যক্তিগত পর্যায়ের বিরোধকে এড়িয়ে যাওয়াই বাঞ্ছনীয় বলে আমি মনে করি। মধ্যাহ্নভোজের পর নেতাদের সঙ্গে সাংগঠনিক আলোচনায় বসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘদিন পর বিএনপির সাংগঠনিক পর্যায়ে এত বড় আয়োজনে মূল বার্তা যেটি আসলো সেটি হচ্ছে যে একেবারে তৃণমূল থেকে শীর্ষ পর্যায়ে ঐক্যবদ্ধ থাকা এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সকল ষড়যন্ত্র প্রতিহত করা। সেই সঙ্গে আজকের এই বর্ধিত সভা থেকে আগামী নির্বাচন সামনে রেখে মূল যে যাত্রা, সেই যাত্রাটি শুরু হলো এবং সেই যাত্রায় একটি সফলতা আসবে এমন একটি প্রত্যাশা আগত তৃণমূল থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত সকল নেতার মধ্যে। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। বিএনপির বর্ধিত সভাকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেন এতে যোগ দেয়া দলীয় নেতাকর্মীরা। তাদের লক্ষ্য ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়া। অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির মহাসচিব অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নির্বাচন নিয়ে এখনও সুস্পষ্ট কোনো নির্দেশনা মিলছে না। বৃহস্পতিবার সকাল থেকে সারা দেশের তৃণমূল পর্যায়ের বিএনপি নেতারা দলে দলে জড়ো হন জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে। উদ্দেশ্য দলের বর্ধিত সভায় অংশ নেয়া। সারা দেশ থেকে আসা প্রায় ৩৫০০ প্রতিনিধি এতে অংশ নেয়। দীর্ঘদিন পর বর্ধিত সভা হওয়ায় বিএনপি নেতাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। পবিত্র কোরআন তিলাওয়াতের পর গত ১৬ বছরে আন্দোলন সংগ্রামে নিহত দলের নেতাকর্মীদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে প্রয়াত ও গুম হওয়া নেতাকর্মীদের জন্য শোক প্রস্তাব পাঠ করা হয়। চলে গেছেন পৃথিবী থেকে। বর্ধিত সভায় অংশ নেওয়া নেতারা জানান, সমস্ত ষড়যন্ত্র রুখে দিয়ে ঐক্যবদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে যেতে চান তারা। সারা দেশের নেতাকর্মীরা সে আজকে এখানে এই বর্ধিত সভায় আমাদের অনুভূতি বুঝতে পারছেন, আমরা খুবই ভালো আছি। সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে
আমরা আগামী দিনের ভোটের রাজনীতি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের রাজনীতি আরও শক্তিশালী করব। এই গুরুত্বপূর্ণ বার্তাটাই হবে আমাদের আজকের এই বর্ধিত সভার সার্থকতা। দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা ফিরিয়ে দেওয়ার কথাও জানান জ্যেষ্ঠ নেতারা। দেশকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, স্বাধীনতা সার্বভৌমত্ব কিভাবে আমরা রক্ষা করব, সেই জন্যই আজকের এই বর্ধিত সভা। এই সরকার অতি দ্রুত একটি নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করে বিদায় নেওয়া। স্বাগত বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনী আবহ নিয়ে এখনো সুস্পষ্ট নির্দেশনা পাওয়া যাচ্ছে না। গণতন্ত্রকে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করবেন গণতন্ত্রের চর্চা, কিন্তু আমরা দুঃখের সঙ্গে দেখছি এখন পর্যন্ত সেই লক্ষ্যে আমরা সুস্পষ্ট নির্দেশনা পাচ্ছি না। অতি দ্রুত দেশের জনগণের ভোটাধিকার ফিরে দেওয়ার কথাও জানান তিনি। দেশে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। তরুণদের উদ্যোগে শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন একটি রাজনৈতিক দল, যার নাম হতে পারে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নতুন এই দলটির আহ্বায়ক পদে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব পদে আক্তার হোসেনের নাম চূড়ান্ত বলে জানা গেছে। রাজধানীর মালিক মিয়া এভিনিউতে বেলা ৩টায় এনসিপির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গণ-অভ্যুত্থানে বড় ভূমিকা রাখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পরবর্তীতে গঠন হয় জাতীয় নাগরিক কমিটি। এরপর থেকে আলোচনায় তরুণদের এই প্ল্যাটফর্ম কি রাজনীতিতে আসছে? অবশেষে শুক্রবার আনুষ্ঠানিক ঘোষণা আসছে প্ল্যাটফর্ম দুটি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের, যার নাম সম্ভাব্য হতে পারে জাতীয় নাগরিক পার্টি। এই দলের নেতৃত্বে থাকছেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক কমিটির বর্তমান সদস্য সচিব আক্তার হোসেন নতুন দলটির সদস্য সচিব হতে যাচ্ছেন। নয়া দলের মুখ্য সংগঠক হিসেবে থাকছেন নাসির উদ্দিন পাটোয়ারি। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং সার্জিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক করা হচ্ছে। নতুন দলের আত্মপ্রকাশকে কেন্দ্র করে প্রস্তুতি চলছে জোরে সোরে। অনুষ্ঠানে যোগ দেবেন জুলাই আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সদস্যরা। এছাড়া প্রধান উপদেষ্টা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিদেশি কূটনীতিকদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে। ৮টা থেকে শুরু করছি, এখন রাত সারা রাত কর্ম, দরকার কালকে রাত 10টার মধ্যে শেষ করতে পারবো। প্রস্তুতি চলতেছে চলমান, আর যখন যানবাহন শেষ হয়ে যাবে আমরা ওই রাস্তাটা বন্ধ করে দিব। বন্ধ করে দেওয়ার পরে আমাদের মঞ্চের কাজগুলো শুরু হবে। কাঙ্ক্ষিত দলটি শুরুতে 151 সদস্যের আহ্বায়ক কমিটি হবে। এই কমিটিতে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে অন্তত 110 জনের বেশি যুক্ত হচ্ছেন। এছাড়া থাকছেন কয়েকজন পেশাজীবীও। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে। এই কমিটি ঘোষণা করেন সংগঠনটির আহ্বায়ক আবু বাকের মজুমদার। এ সময় তিনি বলেন, বুধবার অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটেছে, যা মোটেও কাম্য নয়। আরও জানিয়েছেন, সব কিছু বিবেচনা নিয়েই পূর্ণাঙ্গ তালিকায় অংশীজনদের ঠাঁই দেওয়া হয়েছে, ভবিষ্যতেও হবে। আমাদের আজকে যে কমিটি আমরা এখানে বলেছি, উপস্থাপন করেছি, আমাদের কিন্তু গতকালকেও প্রায় একই কমিটি ছিল। তো সেক্ষেত্রে কালকে যে বিষয়টি আসলে জাতীয়ভাবে আমরা দেখি যে বিভিন্ন অনলাইন মিডিয়ায় উপস্থাপিত হয়, বিষয়টি আসলে কোনোভাবে এরকম ছিল না। এখানে আমাদের যে জুলাই অভ্যুত্থানের শক্তির কথা আমরা বলছি, সেই জুলাই অভ্যুত্থানের অংশগ্রহণকারী সকল স্টেক হোল্ডারদেরকে নিয়েই আমরা আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে আমরা তৈরি করেছিলাম। জুলাই গণঅভ্যুত্থানে যারা নিহত হয়েছেন তাদের পরিবার 30 লাখ টাকা করে এককালীন পাবে। এর মধ্যে চলতি অর্থবছরে তাদের সঞ্চয়পত্রের মাধ্যমে 10 লাখ টাকা দেওয়া হবে। পরের অর্থবছরে পরিশোধ করা হবে বাকি 20 লাখ টাকা। গত 9 ও 24 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন প্রেস সচিব
শফিকুল আলম। তিনি জানিয়েছেন প্রতিটি শহীদ পরিবারকে মাসিক 20,000 টাকা দেয়া হবে। এছাড়া আহত জুলাই যোদ্ধারা 3টি ক্যাটাগরিতে চিকিৎসা পাবেন। সুযোগ পাবেন সরকারি ও আধা সরকারি চাকরিতে যোগদানের। এই অতি গুরুতর আহতকে জন্য ক্যাটাগরি এর 493 জনকে এরকম আইডেন্টিফাই করা হয়েছে। এককালীন 5 লক্ষ টাকা তাদেরকে প্রদান করা হবে। গুরুতর আহতর ক্যাটাগরি বিতে 908 জন জুলাই যোদ্ধা তালিকাভুক্ত, এককালীন 3 লক্ষ টাকা তাদেরকে প্রদান করা হবে প্রত্যেককে। আর ক্যাটাগরি সি ওনারা আহত হয়েছেন, এই আহত ক্যাটাগরি সিতে আছেন 10,648 জন। দেশের প্রয়োজনে সেনাবাহিনীর সকল সদস্যকে সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে হবে বলে জানিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে সকালে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে 7ম কর্নেল অব দ্য রেজিমেন্টের অভিষেক অনুষ্ঠানে তিনি একথাই বলেছেন। সেনাপ্রধান আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আগামী চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে রেজিমেন্টের সকল সদস্যের প্রতি আহ্বান জানিয়েছেন। এর আগে রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে পৌঁছলে সেনাপ্রধানকে প্রচলিত সামরিক রীতি অনুযায়ী আনুষ্ঠানিক অভিবাদন জানানো হয়। বলবীর আমি চির হুনামার কন্টিনজেন্ট যার নেতৃত্বে রয়েছে। আমি আশা করব বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ শৃঙ্খলা এবং পেশাদারিত্বের সাথে পালন করবে। এই রেজিমেন্টের প্রতিটি সদস্য দেশের যে কোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবে। রমজান উপলক্ষে আগামীকাল থেকে ঢাকার 25টি পয়েন্ট সহ সারা দেশে সাশ্রয়ী মূল্যের ডিম, মুরগি এবং গরুর মাংস বিক্রির কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে সাভারে একটি পাবলিক হেলথ ল্যাব উদ্বোধন করতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেছেন এই উপদেষ্টা। তিনি জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লক্ষ্যই হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা। তবে এখনও যেহেতু বাজারে স্থিতিশীলতা আসেনি, তাই মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় নিজেদের প্রতিষ্ঠানের মাধ্যমেই সরবরাহ করে কম মূল্যে ডিম, মাংস বিক্রির উদ্যোগ নিয়েছে। দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণে রাখা, কিন্তু বাজারের সেই স্থিতিশীলতাটা যেহেতু এখনো আসেনি, আমরা চাচ্ছি আমাদের প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে আমরা যতটুকু পারি আমরা সরবরাহ করি এবং এটা প্রমাণ করা যে বাজারে যে একটা কৃত্রিম উচ্চ মূল্য রাখা হয় সেটা চাইতে যে কম দামে দেওয়া সম্ভব সেটা আমরা প্রমাণ করতে চাই। এবারে ডেটল ও হারপিকের সৌজন্যে থাকছে অমর একুশে বইমেলার খবর। বিদায় লগ্ন চলছে এবারের অমর একুশে বইমেলার। শুক্রবার পর্দা নামবে বাঙালির প্রাণের এই আয়োজনের। শেষ মুহূর্তে যারা আসছেন তাদের অনেকেই পছন্দের বই কিনছেন, তবে লেখকরা বলছেন এবার প্রত্যাশিত সংখ্যক বই বিক্রি হয়নি। এছাড়াও বইমেলায় সামগ্রিক পরিবেশ নিয়ে অভিযোগ করেছেন কেউ কেউ। নতুন বই, মলাটের ঘ্রাণ, নতুন পুরনো লেখকের পদচারণা আর বর্ণিল সাজে দর্শনার্থীদের হেঁটে চলা। বইমেলার চিরাচরিত এই দৃশ্য আর দেখা যাবে একদিন। গ্রন্থমেলা ২৭তম দিনে বন্ধু, আত্মীয়, পরিজন নিয়ে শেষবারের মতো অনেকেই আসেন মেলায়। বাংলা একাডেমির দিকে অনেক পাঠক, গবেষক তাকিয়ে থাকেন। এটা আমাদের একটা জাতীয় প্রতিষ্ঠান। এখানে গবেষণামূলক অভিধান, বিশ্বকোষ, তারপর জেলাভিত্তিক নানান বই বেরোয়। নতুন লেখকদের মধ্যে কেউ লিখেছেন ভ্রমণ কাহিনী, কেউ উপন্যাস, কেউ গল্প, আবার কেউ বা লিখেছেন নারীদের জীবন সংগ্রামের চিত্র। যেহেতু আমি লিখি, আমি যেমন ভ্রমণ করার সময় যেই আনন্দ পেতাম, লেখার সময় কিন্তু মনে হয় আমি এখনো ভ্রমণই করছি। এটা হচ্ছে একটা সংগ্রামী মেয়ের গল্প। ও কি করে জীবনের ক্ষুদ্রতম মুহূর্তকে অনেক বেশি সুন্দর করার চেষ্টা করেছে, সেগুলো প্রকাশ করিয়েছি। আমার জলরঙা মেঘবালিকা একটা উপন্যাস, 739 নং স্টল থেকে আসছে। আগের বছরগুলোর তুলনায় এবার বিক্রি কম হয়েছে বলে জানান লেখক ও প্রকাশকরা। বিক্রির দিক থেকে ভালো, তারপর প্রকাশকরা সন্তুষ্ট থাকবেন, লেখকরা সন্তুষ্ট থাকবেন, সেই অর্থে হয়তো ভালোর দিক, ওই পাল্লাটা একটু
ভারিক্যের দিকে যায়নি। পাঠক ও দর্শনার্থীরা অভিযোগ করেন কিছু বিশৃঙ্খলার বিষয়ে। পরিবর্তনের জায়গাটাকে আমরা পজিটিভলি দেখতে হবে। এখন নতুন প্রজন্ম এসছে, আন্দোলন হয়েছে, মানুষের চিন্তা চেতনার পরিবর্তন হয়েছে, মানুষ যেন নতুন প্রাণের মেলা খুঁজে পেয়েছে। এদিক থেকে ঠিক আছে, প্রচুর মানুষ দেখছি, কিন্তু দুঃখের বিষয় আমি ঘুরে দেখলাম যে বই নেই। পাঠক এখন আর খুব বেশি নেই, বা মানুষ এখন আর বই পড়তে চায় না। পেস্ট্রি বিক্রি করতেছে, বিক্রি করছে, এগুলোর পরিবেশটা নিঃসন্দেহে অনেক নষ্ট করেছে। বৃহস্পতিবার নতুন বই এসেছে 176টি, আর 27 দিনে নতুন বইয়ের সংখ্যা 2964টি। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে কি পেল বাংলাদেশ? এই প্রশ্নের উত্তর বেশ কঠিন। 2 ম্যাচে 340টি বল ডট, রান নেই 2 অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটে। পেসাররা কিছুটা ভালো করলেও ছিল না যথেষ্ট পুঁজি। পাকিস্তানের শীর্ষস্থানীয় সাংবাদিকরাই মনে করছেন আরও কাজ করতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। ভীষণ মন খারাপের একটা টুর্নামেন্ট, যদিও এটাই স্বাভাবিক। ব্যাখ্যাটাও সহজ, কথার ফুল ঝুরি থাকলেও আদতে ছিল না টুর্নামেন্টে খেলার মানসিক শক্তি। নয়তো যে মাঠে পাকিস্তানকে টেস্টে হারিয়ে ইতিহাস রচনা করেছিল দল, সেই মাঠই এখন শান্তদের অচেনা। This cricket is entirely different. You know, the test cricket have the different piece of you move with a different mind, the different game plan. In a test match, the different game plan. The one day, the different game plan. The T20 is entirely different. You know. And this is not as easy tournament, you know. It is very difficult for the players. They know how they get the chance to enter the Champions Trophy mega event, you know. As you know, Bangladesh need more attention. They need more coaches. একই কথা বলেছেন বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকও। গেল 5টা আইসিসি ইভেন্টে হতাশার গল্পই প্রচিত হয়েছে। সিনিয়র ক্রিকেটারদের বিদায় বেলাতেও নতুনদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। যে খেলোয়াড়গুলো 15 বছর ধরে আপনাকে সার্ভিস দিয়ে গেছে, হ্যাঁ, তারা কিন্তু আস্তে আস্তে সাইন অফ করছেন, হ্যাঁ, সাইনিং আউট হয়ে যাচ্ছেন। হ্যাঁ, সাকিব অলমোস্ট গিয়েছেন, তার আগে তামিম গিয়েছেন, এখন মুশফিক বা মাহমুদুল্লাহ, তাদেরও বয়স হয়েছে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আসলে আমরা কি তাদের রিপ্লেস করার মতো খেলোয়াড় পেয়েছি কিনা, সেই জায়গাটা একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে। হ্যাঁ, এখন তাদের রিপ্লেস করার মতো প্লেয়ার যদি আমরা না পেয়ে থাকি, আমরা এতদিনে কেন তৈরি করতে পারি, সেরকম প্রশ্ন কিন্তু আসছে। আমার কাছে মনে হয় যে অদূর ভবিষ্যতে বাংলাদেশের আসলে আইসিসির ইভেন্টে খুব ভালো করার কোনো চান্স নাই। 10 বছরের ব্যবধানে অনেক পরিবর্তন হয়েছে বাংলাদেশের ক্রিকেটে, সেই সাথে ভাগ্যেরও। আর তাতে বেশ অবাকই হয়েছেন ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন AIPS এর ক্রীড়া সাংবাদিক খুররম শেহজাদ। Their capabilities to play total 50 hours is not possible nowadays, and the mentors of the teams should focus on this thing that their batters should stay on the wicket. It is an important thing that when the batters stay on the wicket and they will be able to play total 50 overs, then the result will be definitely. শেষ হলো বাংলাদেশের আরেকটি আইসিসি টুর্নামেন্ট, যেখানে টাইগারদের সর্বসাকুল্যে প্রাপ্তি বৃষ্টি থেকে পাওয়া 1 পয়েন্ট। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, রাওয়ালপিন্ডি, পাকিস্তান। আর দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ। তবে শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম থাকছে আরেকবার। বিএনপির বর্ধিত সভা ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস, প্রতিহিংসা নয়, ভালোবেসে দেশ গড়ার আহ্বান খালেদা জিয়ার। বহুল আলোচিত তরুণদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, আগামীকাল সম্ভাব্য নাম জাতীয় নাগরিক পার্টি। জুলাই আন্দোলনে নিহত ও আহতদের জন্য আর্থিক সহায়তা ঘোষণা, 30 লাখ টাকা পাবে শহীদ পরিবার। দেশের প্রয়োজনে সেনা সদস্যদের সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে হবে, বাহিনী প্রধানের নির্দেশনা। আর দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।